পুতিন তো একটা লৌহ মানব এরকম একটা ভাব আছে। ইরানের 3টা পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে বরাবরের মতো রয়েছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আজকের দিনটা যুদ্ধের জন্য, যুদ্ধে বলছি যে গত শুক্রবার রাত থেকে যে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল, 10ম দিনে পড়লাম আমরা। তো যেটা হয়েছে, সবচেয়ে বড় যুদ্ধের মোড় হচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ এটাতে যোগ হয়ে গেল। স্থানীয় সময় ইরানের স্থানীয় সময় গতকাল ভোরে এবং আমাদের বাংলাদেশ স্থানীয় সময় আজকের ভোরে আপনার B-20 স্টিল বিমান থেকে আপনার বাস্টার ইরানের 3টা পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এবং ট্রাম্প যে কাজটা করলো, বিশ্ব জুড়ে নিন্দার ঝড় তো বয়ে যাচ্ছে, কিন্তু সবার দৃষ্টি এখন ইরানের পরম মিত্র চীন এবং রাশিয়ার দিকে। এই হামলাটার পর এই দুইটা দেশ কি বলছে? না, একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আসলে দুইটা বিষয়। এটা একটা জিনিস হলো যেটা স্বাভাবিকভাবে মনে হয়, সেটা হলো দুইজনের যখন ঝগড়া বাঁধে তখন প্রকাশ্যে অনেকেই সেটা নিন্দা জানায়, ভিতরে ভিতরে কেউ কেউ কিন্তু খুশিও হয় লাগুক। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে কেন এই কথাটা বলতেছি, এটা বলি সেটা হচ্ছে যে বিশ্বের নিয়ন্ত্রণ নিয়ে তো আসলে পরাশক্তি কে, এই যে একটা ভাবচক্কর, এটার মধ্যে আমেরিকা আছে, একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন সোভিয়েত ইউনিয়ন ওরকম ভাবে না থাকলেও রাশিয়ার মনের ভিতরে মনোবাসনা আছে যে তারা ওই পর্যায়ে যেতে চায়। পুতিন তো একটা লৌহ মানব এরকম একটা ভাব আছে। আবার চীনের বিষয়টা হচ্ছে সেটা হলো যে চীন অত কথা না বললেও কাজে প্রমাণ করতে চায় যে দে আর মোস্ট পাওয়ারফুল। তাদের যেহেতু তারা বাণিজ্যের সাথে বেশি যুক্ত, বাণিজ্য তো নিশ্চিত করার জন্য আসলে প্রভাবটা রাখা দরকার আছে, যে হুট করে একজনকে যেন সরিয়ে দেওয়া না হয় তাদেরকে। তো একটা জিনিস যেটা হয়েছে সেটা হলো যে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়াটা রাশিয়া বা চীনের মতো দেশের জন্য, আমি বলতেছি যে এক সেন্সে তারা হয়তো ভিতরে ভিতরে খুশি হতে পারে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে সেটা হলো যে প্রধানত যে ইরান তো আর হিজবুল্লাহ না, ইরান তো আর হুতি না, ইরান তো আর হামাস না, আফগানিস্তানও না, ভিয়েতনামের মতো দুর্বল না, সিরিয়া বা ইরাকের মতো অবস্থান না। তারা অনেক বেশি শক্তিশালী। একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে যদি যুক্তরাষ্ট্র একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটা চীন এবং রাশিয়ার জন্য নিজস্ব, রাশিয়া হয়তো বা চাইবে রাজনৈতিকভাবে বা সামরিকভাবে একটা সুপার পাওয়ারের দিকে চলে যাওয়ার, আর চীন চেষ্টা করবে যে এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে অর্থনীতিটাকে আরো কতটা শক্তিশালী করা যায় এইটা করার জন্য। তো সেই ক্ষেত্রে আমেরিকা যদি এই ইরানকে যে আঘাত করলো এবং নিজেরা ঘোষণাও করলো যে আমরা করে দিচ্ছি, সেটা তো আসলে এক সেন্সে চীন এবং রাশিয়াকে সুবিধা করে দিচ্ছে। এটা গেল একটা জিনিস। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে রাশিয়া, প্রধানত রাশিয়ার কথাই বলি, রাশিয়া কিন্তু ইসরায়েল এবং ইরান দুই পক্ষের সাথেই সম্পর্ক যুক্ত। তো এটা হয় বিশ্ব রাজনীতিতে, এই বিষয়টা ঘটে কিন্তু আমেরিকা যখন ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানকে অ্যাটাক করবে, তখন রাশিয়া যদি কিছু করে বা অস্ত্রের যোগান দেয় বা মনে করেন জলে স্থলে অন্তরিক্ষে যে কোনো সহায়তা যদি করে, সেটার জন্য তাদেরকে নৈতিকভাবে দায়বদ্ধ কেউ করতে পারবে না যে আমেরিকা তো চালাইছে, সুতরাং ইরানের পাশে আমাদেরকে দাঁড়াইতে বাধ্য। ইরানের সাথে তার প্রতিরক্ষা চুক্তিও আছে, 25 বছরের চুক্তি আছে। তো এই যে বিষয়টা, তাহলে রাশিয়ার দ্বিধাটা কেটে যাচ্ছে। টেকনিক্যালি রাশিয়া এখন ফ্রি যে আমরা ইরানকে সহায়তা করব, এটা একটা জিনিস আছে। আর চীন তো প্রকাশ্যে ভিতরে যেটাই থাকুক, প্রকাশ্যে তো এই ধরনের হামলা বা এই বিষয়গুলিতে তারা কখনোই দেয় না। তো কিন্তু এক্ষেত্রে মনে করেন যে তাদেরও তো যে বিভিন্ন রকমের টেকনোলজি আছে। চীন যেগুলি মনে করেন নিয়মিত যুদ্ধাস্ত্র তৈরি করে, ব্যালিস্টিক মিসাইল
থেকে শুরু করে ড্রোন, বিভিন্ন রকমের ড্রোন, নতুন নতুন যেসব অনেক ফিচার আছে যেগুলি এখনো বিশ্বের লোকজন জানেই না। আমরা মনে হয় আলোচনার পর্বে যে ইরান কি কি অস্ত্র ব্যবহার করতেছে সেটা নিয়ে কথা বলবো। তো আমি আলোচনাটাকে সংক্ষিপ্ত করি। সেটা হচ্ছে যে মানে এখানে মানে যেটা হয়েছে যে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আলেম সালেহ যেটা বলতেছেন এই কথাটা, যে যুক্তরাষ্ট্র যদি ইরানে যুদ্ধে জড়িয়ে পড়ে, চীন রাশিয়া তাতে অত্যন্ত খুশি হবে। তারা চায় যুক্তরাষ্ট্র এমন একটি দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে যাক যে দেশ তুলনামূলকভাবে শক্তিশালী। এখন উনি আরো বলতেছেন যে যদি যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হস্তক্ষেপ করে, যেটা অলরেডি করে ফেলছে, তাহলে চীন রাশিয়া পরোক্ষভাবে ইরানকে সহায়তা দেবে। এবং সহায়তা দিবে কেন? এই যুদ্ধটা যেন আরো বেশি হয়, দীর্ঘায়িত যেন হয়। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে বেশ মানে দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যে ব্যস্ত রাখতে চায়, মানে এঙ্গেজ রাখতে চায়, এবং এটা তাদের জন্য স্বার্থের জন্য এটা দরকার আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে চীন কি কি অস্ত্র দিয়ে বা রাশিয়ার থেকে কি কি অস্ত্র ওইখানে যাবে এই বিষয়গুলি আমরা জানি না, কিন্তু আমরা এটুকু অন্তত অনেক দর্শকই জানতে চায় যে ইরান কি কি অস্ত্র এখনো পর্যন্ত ব্যবহার করছে এবং তাদের মানে যতটুকু জানা যায় তাদের কি কি অস্ত্র আছে। আপনি এটার উপরে একটু আলোচনা। ইরানকে বলা হয় এই মধ্যপ্রাচ্যের বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের অধিকারী। এটা আমার কথা না, এটা হচ্ছে যারা সমর বিশেষজ্ঞ তারা বলে। এদের কাছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের। শুরু করি একটা কথা বলে, আমরা সম্ভবত এটা নিশ্চিতভাবে বলা যায় যে মধ্যপ্রাচ্যের যতগুলি দেশ আছে ইরানের মতো সমৃদ্ধ, মানে অস্ত্রের দিক থেকে শুধু সমৃদ্ধ না, বারবার একটা কথা সব জানালেই আমি পড়ছি যে বৈচিত্র্যময় মানে আপনার শর্ট রেঞ্জ, মিডল রেঞ্জ, লং রেঞ্জ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্রগুলো আছে। এবং ক্ষেপণাস্ত্র হাইপারসনিক যেগুলো আপনি কিছুটা আলাপ গতকাল করেছিলেন, এর বিশেষত্ব হলো আকাশের উপরে যে তারপরে 20 গুণ শক্তি নিয়ে এবং সে এটা প্রমাণ করছে যে আপনার আয়রন ডোমের মতো যে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সেটাও ফেল করছে তাকে প্রতিরোধ করার জন্য। তার মানে আমরা এখানে বলতে পারি চীন এবং রাশিয়ার সহযোগিতায় এই আপনার ইরান যে তাদের ক্ষেপণাস্ত্রগুলোর যে বৈচিত্র্যময়, এটা এক কথায় হতবাক করে দিচ্ছে পাশ্চাত্যে। যেমন আমরা শুধুমাত্র আপনার ফাত্তা এবং সেজিলের ব্যবহার দেখেছি এবং বারবার ইরান বলে আসছে আমাদের তুরুপের তাস যেগুলো আছে আমরা এখনো শো করিনি, এগুলো শো করলে আপনার ইসরায়েলের অবস্থা 12টা বেঁচে যাবে। আমেরিকার এই যে নিজে সরাসরি জড়িয়ে পড়া এবং ঘোষণা দেওয়া, এটার প্রেক্ষিতে যেটা হয়েছে সেটা হলো যে ইরানকেই সবাই সাপোর্ট দিচ্ছে। এটা একটা বিষয়। ইরাক আছে, সিরিয়া আছে, জর্ডান আছে, পাকিস্তান আছে, এবং ভারত যদিও দ্বিধাগ্রস্ত, ভারত কিন্তু সরাসরি ইসরায়েলের পক্ষ হয়ে কিছু বলতে পারতেছে না, বিভিন্ন টেকনিক্যাল কারণে বলতে পারতেছে না। একমাত্র আমেরিকা বলতেছে, জার্মান, ফ্রান্স এবং ইংল্যান্ডও কিন্তু এই জিনিসগুলির বিরোধিতা করছে, যে এই সরাসরি হামলা এগুলির বিরোধিতা করতেছে, মানে তারা সরাসরি যুদ্ধটা আসলে চাচ্ছে না। তো আমরা ইরানের যে অস্ত্রের যে সক্ষমতার বিষয়গুলি আপনি কিছু কিছু বলেন, আমি একটা জিনিস বলে আজকের আলোচনাটা শেষ করি। সেটা হচ্ছে যে অনেকে বলতেছে, যেমন ইরানের কাছে তো মানে এমনও নাকি শোনা যায় যে 5000 কিলোমিটার যেতে পারে, 6000 কিলোমিটার আক্রমণ করতে পারে, এরকম ইয়েও আছে যেটা জানা যায় নাই। এমন মিসাইলও আছে যেগুলি এত দূরে সরা সম্ভব। তো কেন সেগুলি ইরান ব্যবহার করতেছে না, এরকম প্রশ্ন উত্থাপিত হয়। আমার কথাটা হলো যেটা ওই দিনে বলছিলাম যে ইসরায়েল তো হচ্ছে 1700 কত মিটার দূরেতে, মানে কিলোমিটার দূরে, সুতরাং এত রেঞ্জের দরকার পড়তেছে না। আপাতত তো টার্গেট হচ্ছে ইসরায়েল, সুতরাং তারা ওইটা ব্যবহার করতেছে। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যেটা আমরা যে অস্ত্রের বিবরণগুলি পেলাম, বিভিন্ন রকমের অস্ত্রের কথা বলছি, আরো অজস্র অস্ত্র ভান্ডার ইরানে হয়তো প্রকাশও করে না। তো আমরা হয়তো ধীরে ধীরে সেগুলি জানতে পারবো। তো আমরা আজকে বিদায় নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, এই অস্ত্রের যে ব্যাপার ইরানের এবং ইসরায়েলও কি ব্যবহার করছে, এটা নিয়ে আরো বিস্তারিত আমরা সামনের এপিসোডগুলো করব, আপনারা যেহেতু জানতে চেয়েছেন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।